আসসালামু আলাইকুম। আমি জিনাত রাহেলা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। প্রিয় ছাত্রছাত্রীরা, দুনিয়া কলেজ কর্তৃক এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের পড়াশোনার বিষয়টা কি সেটা একটু খেয়াল করো। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গত ক্লাসে আমরা পড়েছিলাম বাংলাদেশের কৃষি। তো ওই অধ্যায়টা এখন আমাদের শেষ হয় নাই। আজকে ওই অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব। গত ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম ততটুকু একটু খেয়াল করো কি কি পড়েছিলাম, মনোযোগ তোমাদের স্মরণ করিয়ে দেই। কৃষি কাকে বলে পড়েছিলাম, জিডিপিতে কৃষির অবদান, বিভিন্ন খাতে যে অবদান থাকে সেগুলো দণ্ডচিত্রে দেখিয়েছিলাম। এরপর কৃষির কাঠামো পড়েছিলাম, কৃষি জোট, কৃষি খামার, জীবন নির্বাহী কৃষি খামার, বাণিজ্যিক কৃষি খামার, কৃষি পণ্য বিপণনের ক্ষেত্রে যে সমস্যাগুলো থাকে এবং সমাধান, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আজকে আলোচনা করা হবে, তোমরা একটু বোর্ডে খেয়াল করো, আজকে আলোচনা করা হবে বাংলাদেশের কৃষি খাতে পরিবর্তনের ধারা। তো বাংলাদেশের কৃষি ব্যবস্থা এখনও অনেকাংশে প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করা হয়ে থাকে, অনেকাংশে। তবে সাম্প্রতিককালে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সাম্প্রতিককালে কিছু পরিবর্তন বলতে আমরা কৃষিকাজ করার ক্ষেত্রে, অর্থাৎ কৃষিখাতে যে উৎপাদন করা হয়, বিভিন্ন কৃষিখাতের উৎপাদনের ক্ষেত্রে আমরা বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করি। সেই কৃষিখাত বলতে আমরা কি বুঝবো? কৃষিখাত বলতে আমরা কৃষির বিভিন্ন উপখাতকে বুঝে থাকি। সেগুলো হচ্ছে শাকসবজি। বোর্ডে একটু খেয়াল করো। কৃষির উপখাত বলতে আমরা বুঝি শস্য খাতে পরিবর্তনের ধারা, গবাদি পশু ও হাঁস মুরগি প্রতিপালনের ক্ষেত্রে পরিবর্তনের ধারা, চিংড়ি চাষে পরিবর্তনের ধারা, মাশরুম চাষে পরিবর্তনের ধারা, বন ও নার্সারি স্থাপনে পরিবর্তনের ধারা। তো এখন এক একটা এই উপখাতগুলো নিয়ে, অর্থাৎ কৃষির এক একটা উপখাতগুলোর একটু আলোচনা করি, কি কি পরিবর্তন আসলো। প্রথমে আলোচনা আসি আমরা শস্য খাতে পরিবর্তনের ধারা। শস্য খাতে পরিবর্তনের ধারা বলতে আমরা কি বুঝি? শস্য খাতে পরিবর্তন, আগে কিভাবে চাষ করা হতো? আগে লাঙল এবং মানুষ এবং পশু চালিত লাঙলের সাহায্যে চাষাবাদ করা হতো। আর বর্তমানে এগুলো পরিবর্তন করে কি হচ্ছে, পাওয়ার টিলার এবং বাড়ায় চালিত ট্রাক্টর বাহিত লাঙল এবং শস্য মাড়াইয়ের বিভিন্ন যন্ত্রের ক্রমশ ব্যবহার বাড়ছে। এরপর আসো সনাতন বীজ পদ্ধতি। আগে বিভিন্ন ফসলে সনাতন বীজের মাধ্যমে চাষাবাদ করা হতো। আর এখন কি হচ্ছে, উন্নত জাতে বীজ বপন করে চাষাবাদ পদ্ধতি চালু হয়েছে বা উৎপাদন করা হচ্ছে। এরপর আসো ফসলের বহুমুখীকরণ এবং শস্য উৎপাদনের পরিবর্তনের ধারা সূচিত হচ্ছে। অর্থাৎ একই জমিতে বিভিন্ন ফসল উৎপাদন করা হচ্ছে। আগে এক ফসল উৎপাদন করা হতো, বছরে একটা ফসলই উৎপাদন করা হতো। দেখা যায় একই জমিতে ধান উৎপাদন করা হতো, এবছর ধান উৎপাদন করা হলো, পরের বছরও ধান উৎপাদন করা হতো। আর এখন কি হচ্ছে, একটা জমিতেই দেখা যায় কয়েকটা ফসল উৎপাদন করা হচ্ছে। এরপর আসো পানি সেচের ক্ষেত্রে। পানি সেচে আগে কূপ খনন করে, অগভীর নলকূপ ছিল, এগুলোর মাধ্যমে পানি সেচের ব্যবস্থা, অর্থাৎ সনাতন পদ্ধতিতে পানি সেচের ব্যবস্থা করে চাষাবাদ করা হতো। আর এখন যন্ত্র নির্ভর পানি সেচের মাধ্যমেই চাষাবাদ করা হচ্ছে। এরপর ধরো আগে জমির আইলগুলো ছিল, আইল বুঝি তো, প্রত্যেকটা জমির আলাদা, যে খণ্ড খণ্ড জমি আছে যেগুলো মাঝখানে একটু উঁচু জায়গা আছে, সেগুলোকে আইল বলা হয়। প্রত্যেকের জমির এই আইলগুলোতে এখন ফসলের জন্যে, অর্থাৎ বিভিন্ন সবজি চাষ করে থাকে বা বিভিন্ন ফলের গাছ রোপণ করে থাকে। তাহলে কি বলা যায়, ফসলি জমির আইলে ফল এবং বিভিন্ন শাকসবজি চাষ করা হয়ে থাকে। এরপর আসো গোবর সারের পরিবর্তে এখন রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার ক্রমশ বাড়ছে। এগুলো কিসের ক্ষেত্রে পরিবর্তন ধরছে? কৃষি ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, শস্য খাতের পরিবর্তনের ধারার ক্ষেত্রে কিন্তু আলোচনা করছি। এরপর তোমাদের
এরপর আসো তোমাদের গবাদি পশু এবং হাঁস মুরগি প্রতিপালনের ক্ষেত্রে পরিবর্তনের ধারা। গবাদি পশু অর্থাৎ এটা হচ্ছে গবাদি পশু এবং পশুপালনই হচ্ছে কৃষির উপখাতের আরেকটি ধারা। এক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে। গবাদি পশু এবং হাঁস মুরগি প্রতিপালন গ্রামীণ অঞ্চলে অর্থাৎ গ্রাম অঞ্চলে একটি ঐতিহ্য। হ্যাঁ, গ্রাম বলতে আমরা কি বুঝি, ওখানে গবাদি পশু প্রতিপালন করা হবে, হাঁস মুরগি থাকবে। হ্যাঁ, কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে ছোট বড় অনেক খামার গড়ে উঠেছে। হ্যাঁ, এরপর এই গবাদি পশু এবং হাঁস মুরগিগুলো কেন প্রতিপালন করা হতো? আগে প্রতিপালন করা হতো শুধু নিজেদের চাহিদা পূরণ করার জন্য, অর্থাৎ পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করার জন্য পালন করা হতো। আর এখন কি করা হচ্ছে? বাণিজ্যিক উদ্দেশ্যে, অর্থাৎ কিছু মুনাফা লাভের আশায় এগুলো পালন করা হয়। এরপর বর্তমানে গবাদি পশু এবং হাঁস মুরগি প্রতিপালনের ক্ষেত্রে যথেষ্ট বিজ্ঞানসম্মত এবং আধুনিক পদ্ধতিতে অর্থাৎ আধুনিক পদ্ধতি অনুসরণ করেই প্রতিপালন করা হয়ে থাকে। স্বাস্থ্যসম্মত এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেই গবাদি পশু এবং হাঁস মুরগি প্রতিপালন করা হয়। প্রাণী সম্পদের অধিদপ্তরের আওতায় এখন সাভারে গবাদি পশুর জন্য কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিভিন্ন প্রতিষেধক, অর্থাৎ মানুষের শুধু রোগ তো হয় না, হ্যাঁ, হাঁস মুরগি গবাদি পশুরও রোগবালাই আছে, এগুলো নির্মূল করার জন্য বিভিন্ন টিকা এবং প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই জন্য বলা হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি এবং স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদি পশু এবং হাঁস মুরগি প্রতিপালন করা হয়। এই গবাদি পশু এবং হাঁস মুরগি পালনের ক্ষেত্রে যে উপকারিতা, সেগুলো কি কি? উপকারিতা বলতে আমরা বুঝি গবাদি পশু এবং হাঁস মুরগি থেকে আমরা আমাদের খাদ্যের চাহিদা হিসেবে আমরা মাংস পেয়ে থাকি এবং আমিষ জাতীয় খাদ্য যেগুলো আমরা দুগ্ধ থেকে পেয়ে থাকি, সেগুলো কি কি? বিভিন্ন দুগ্ধজাত দ্রব্যগুলো আমরা তৈরি করে থাকি, ছানা, পনির, ঘি, মাখন ইত্যাদি। এরপর গবাদি পশু বলতে তো আমরা বুঝি গরু, মহিষ, ঘোড়া। হ্যাঁ, এগুলো কি কাজ করে? আমাদের চাষাবাদের ক্ষেত্রে সহায়তা করে, আগে চাষাবাদের ক্ষেত্রে সহায়তা করে তো, আর এখন শস্য মাড়াইয়ের ক্ষেত্রে সহায়তা করছে, আখ মাড়াইয়ের ক্ষেত্রে সহায়তা করছে, তেলের ঘানির ক্ষেত্রে সহায়তা করছে, পরিবহনের ক্ষেত্রে তো সহায়তা করতোই। আগে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য বা মানুষ পরিবহনের ক্ষেত্রে এই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এগুলোকে ব্যবহার করা হতো। ওকে, এরপর গবাদি পশু প্রতিপালনের মাধ্যমে আমাদের বিভিন্ন বেকার সমস্যা অর্থাৎ কর্মসংস্থানের পথ সৃষ্টি হয়েছে। আয় উপার্জনে সহায়তা করে, যা আয় উপার্জনের ক্ষেত্রে, অর্থ উপার্জনের ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করছে। বিভিন্ন বেকার সমস্যাগুলো ঘুচিত হচ্ছে। গবাদি পশু পালনের মাধ্যমে আমরা আরও অনেক উপকারিতা পেয়ে থাকি, অনেক উপকৃত হয়ে থাকি। সেগুলো হচ্ছে গবাদি পশুর পশম থেকে পোশাক তৈরি করা হয় বা বিভিন্ন বস্ত্রের ক্ষেত্রে সহায়তা করে, বস্ত্র উৎপাদনের ক্ষেত্রে সহায়তা করে থাকে। হাড় ও শিং থেকে আমরা কি পাই? আঠা তৈরি করা হয়। এরপর গরুর চর্বি সাবান শিল্প ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের কৃষিখাতে পরিবর্তনের ধারার মধ্যে গবাদি পশু ও হাঁস মুরগি প্রতিপালনের ক্ষেত্রে যে পরিবর্তনের ধারাগুলো আছে আমরা সেগুলো আলোচনা করব। এরপর আসুন চিংড়ি চাষে পরিবর্তনের ধারা। চিংড়ি চাষ বাংলাদেশের মৎস্য সম্পদের মধ্যে চিংড়ি প্রাণীজ আমিষের একটি অন্যতম উৎস। বাংলাদেশ মৎস্য উৎপাদনের ক্ষেত্রে চতুর্থ, পৃথিবীতে বা বিশ্বে মৎস্য উৎপাদনে চতুর্থ, বাংলাদেশের অবস্থান চতুর্থ। চিংড়ি শুধু আমাদের খাদ্য হিসেবে নয়, চিংড়ি বিদেশেও রপ্তানি করা হয়, যা হিমায়িত খাদ্যদ্রব্য হিসেবে প্রচলিত। চিংড়ি আগেও চাষ করা হচ্ছে, এখনও চাষ করা হয়। এখন আন্তর্জাতিক বাজারে চিংড়ির ব্যাপক চাহিদা রয়েছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলতে পারি বিদেশে রপ্তানি করে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়ে থাকে বা অর্জন করতে পারি।
তাহলে বলা যেতে পারে চিংড়ি চাষের উৎসকে দুটি ভাগে ভাগ করা যায়। চিংড়ি চাষের উৎসকে দুটি ভাগে ভাগ করা যায়। এক, সামুদ্রিক জলাশয়, অভ্যন্তরীণ জলাশয়ের মাধ্যমে। তাহলে আমরা কি বলতে পারি, চিংড়ি চাষের উৎসকে দুটি ভাগে ভাগ করা যায়, সামুদ্রিক জলাশয় বা সামুদ্রিক জলাশয়ের উৎস বা অভ্যন্তরীণ জলাশয়ের উৎস। অভ্যন্তরীণ জলাশয়ের উৎসকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। এক, মুক্ত জলাশয় এবং চাষকৃত জলাশয়। মুক্ত জলাশয় বলতে আমরা কি বুঝি? মুক্ত জলাশয় বলতে আমরা বুঝি যেখানে এই যে খাল, বিল, নদী, নালা, পুকুর এগুলোতে অন্যান্য মাছের সাথে চিংড়ি চাষটাও করা হয়। আর চাষকৃত জলাশয় বলতে আমরা কি বুঝি? যেখানে একটা জমি বা পরিত্যক্ত একটা জমি, ধানি জমি নয়, অর্থাৎ ফসলি জমি নয়, যেখানে আবাদ করা হয় না, একটা পরিত্যক্ত জায়গায় সেখানে ঘেরের মাধ্যমে ঘের নির্মাণ করে চিংড়ি চাষ করা হচ্ছে। এটা হচ্ছে চাষকৃত জলাশয়। একটা মুক্ত জলাশয়, একটা হলো চাষকৃত জলাশয়। একটু ডিটেলস আলোচনা করছি, আস্তে আস্তে আসি। চিংড়িকে হিমায়িত খাদ্য বলে চিংড়িকে হোয়াইট গোল্ড বলা হয়, অর্থাৎ চিংড়িকে সাদা সোনা বলে অভিহিত করা হয়। চিংড়ি বাংলাদেশের একটি অর্থকরী সম্পদ। বাংলাদেশে অনেক আগে থেকেই চিংড়ি চাষের প্রচলন ছিল। অভ্যন্তরীণ বাজারে চিংড়ি খাদ্যপণ্য হিসেবে কেনাবেচা হলেও আন্তর্জাতিক বাজারে চিংড়ি বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে সহায়তা করে থাকে, অর্থাৎ চিংড়ি বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে চিংড়ির চাহিদা বৃদ্ধি পাওয়ায় সমুদ্র উপকূলবর্তী নিম্নভূমি অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী নিম্ন অঞ্চলগুলোতে পরিকল্পনা মাফিক চিংড়ি চাষ করা হচ্ছে, বা চিংড়ি চাষ আগেও করা হচ্ছে, এখনও করা হচ্ছে। বাংলাদেশে যেসব চিংড়ি চাষ করা হয় সেগুলোর মধ্যে বাগদা, গলদা, ছন্না, হট্রা ইত্যাদি। তবে বাগদা এবং গলদা চিংড়ির প্রচলনটাই বেশি। ওকে, তো পূর্বে চিংড়ি চাষ করা হতো কিভাবে? পরিত্যক্ত একটা জায়গা, অর্থাৎ যেখানে ধান উৎপাদন করা হয় না বা ফসল উৎপাদন করা হয় না এমন জমিতে। কিন্তু বর্তমানে কি করা হচ্ছে? বর্তমানে দেখা যায় ধানের জমি বা ফসলের জমিতেই চিংড়ি চাষ করা হচ্ছে। কারণটা কি? ওই যে চিংড়ির বাজারে ব্যাপক চাহিদা রয়েছে, হিমায়িত খাদ্যদ্রব্য হিসেবে চিংড়ি ব্যবহৃত হয়। হ্যাঁ, এই জন্যে চিংড়িকে চাষ করা হচ্ছে। আর এই চিংড়ি চাষের জন্য ঘের নির্মাণ করা হয়। ঘের নির্মাণের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে। বর্তমানে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই উপকূলীয় অঞ্চল ছাড়াও কক্সবাজার, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী এইসব এলাকায় চিংড়ি চাষ সম্প্রসারিত হচ্ছে, অর্থাৎ চিংড়ি চাষের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, চিংড়ি চাষ করা হচ্ছে। বর্তমানে চিংড়ি রপ্তানিকারক এবং প্রক্রিয়াকরণ এলাকা হচ্ছে 78টি। তার মধ্যে খুলনা এবং চট্টগ্রামে অবস্থিত। এখন চিংড়ি চাষের যে অর্থনৈতিক গুরুত্ব সেগুলো আমরা একটু আলোচনা করি। চিংড়ি চাষের অর্থনৈতিক গুরুত্ব বলতে আমরা বুঝি চিংড়ি চাষ করতে গেলে কোনো আবাদি জমি লাগে না। হ্যাঁ, এগুলো আবাদি জমি যেখানে সেখানে একটু ঘের ব্যবস্থা করে চিংড়ি চাষ করা হয়। এখন এর ফলে কিন্তু কুফলও দাঁড়িয়েছে, বিভিন্ন সমস্যাও হচ্ছে। আমাদের দেশে যে চাষিগুলো, প্রান্তিক চাষি, ক্ষুদ্র চাষি, তারা বেকারত্ব জীবনযাপন করছে। কারণটা কি? ওই যে ধানি জমিতে অর্থাৎ ফসলের জমিতে যদি চিংড়ি চাষ করা হয় তাহলে কি হবে? কৃষকেরা বেকার হয়ে থাকবে। এই বেকারের ফলে কি হচ্ছে? তারা গ্রাম থেকে শহরে ভিড় জমাচ্ছে, বেকারত্ব বাড়ছে। একদিকে যেমন লাভবান হচ্ছে, আরেকদিকে আমাদের জনগণ বা দেশের ক্ষতিও হচ্ছে। চিংড়ি চাষের ফলে জমির উর্বরা শক্তি হ্রাস পাচ্ছে। হ্যাঁ, উর্বরা শক্তি হ্রাস পাচ্ছে, অর্থাৎ ধানের জমির পরিমাণ, অর্থাৎ চিংড়ি চাষের ফলে জমিতে যে ফসল উৎপাদন করা হবে সেই জমির পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। এর ফলে খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে। এরপর চিংড়ি চাষের ফলে ধনবৈষম্য সৃষ্টি হচ্ছে। ধনবৈষম্য বলতে আমরা কি বুঝি? চিংড়ি চাষ এর ফলে প্রান্তিক কৃষক যাদের অল্প জমি আছে বা ক্ষুদ্র কৃষক, তারা অন্যের জমিতে চাষ করে থাকে। হ্যাঁ, এখন তারা যদি অন্যের জমিতে চাষ করতে না পারে, চিংড়ি চাষের ফলে তারা দেখা গেল ওই কৃষকগুলো
বেকারত্ব জীবনযাপন করছে। এর ফলে যারা চিংড়ি চাষ করছে তারাই লাভবান হচ্ছে, আর যারা চিংড়ি চাষ করছে না তারা বেকারত্ব জীবনযাপন করছে, বা তারা শহরে যে ভিড় জমাচ্ছে অন্যত্র কাজের সন্ধানে তারা চলে যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে বা অনাহারে দিন কাটাচ্ছে, তাদের খুব করুণ অবস্থা। তাহলে বলা যায়, এই জন্যে বলা যায় চিংড়ি চাষের ফলে জনবৈষম্য সৃষ্টি হচ্ছে। চিংড়ি এলাকায় কৃষিকাজের অভাব দেখা দেওয়ায় অর্থাৎ গ্রাম থেকে লোক শহরে ভিড় করছে, এর ফলে জনসংখ্যার চাপ বাড়ছে, সেই সাথে শহরে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। এভাবে চিংড়ি চাষের ফলে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ চিংড়ি চাষের ফলে আমাদের যেমন লাভ হচ্ছে বা আমরা যেমন উপকৃত হচ্ছে, আরেকদিকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ওকে, এখন তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের কৃষিখাতে পরিবর্তন ধারার মধ্যে চিংড়ি চাষের পরিবর্তনের ধারাগুলো পড়লাম। এরপর আসো মাশরুম চাষের পরিবর্তনের ধারা। মাশরুম বলতে আমরা কি বুঝি? মাশরুম হচ্ছে এক ধরনের ছত্রাক জাতীয় পরজীবী উদ্ভিদ। অনেকে মাশরুমকে মনে করে এটা ব্যাঙের ছাতা, যেখানে যত্রতত্রভাবে গজিয়ে থাকে, যা বিষাক্ত। কিন্তু মাশরুম তা নয়। মাশরুম সম্পূর্ণ হালাল, স্বাস্থ্যসম্মত, পরিবেশ বান্ধব পরিবেশেই উৎপাদন করা হয়। ওকে, এখন এটা মাশরুম বিষাক্ত নয়, যেটা ব্যাঙের ছাতা বিষাক্ত ছিল, যেখানে অপরিচ্ছন্ন অবস্থায় অর্থাৎ যত্রতত্রভাবে যেখানে ইচ্ছে সেখানে বর্ষাকালে গজিয়ে থাকে। মাশরুম হচ্ছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এই জন্যে মাশরুমকে অনেকে সবজি মাংস হিসেবেও অভিহিত করে। ওকে, মাশরুম চাষের ক্ষেত্রে কোনো সার এবং কীটনাশক ব্যবহার করা হয় না বলেই এটা পরিবেশ বান্ধব। মাশরুমে ক্যালোরি এবং চর্বি খুব কম। মাশরুমে রয়েছে খনিজ পদার্থ এবং ভিটামিন পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ভিটামিন ও খনিজ পদার্থ পর্যাপ্ত পরিমাণে মাশরুমে রয়েছে, ক্যালোরি এবং চর্বি পরিমাণটা খুব কম। এখন মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু, ঔষধি গুণসম্পন্ন সবজি। এখন মাশরুম চাষের ক্ষেত্রে আমরা কিছু বৈশিষ্ট্য জানবো। মাশরুম চাষের ক্ষেত্রে মাশরুম চাষের যে বৈশিষ্ট্যগুলো সেটা জানি। মাশরুম চাষের ক্ষেত্রে আবাদি জমি প্রয়োজন হয় না। মাশরুম চাষের ক্ষেত্রে অতিরিক্ত মূলধনের প্রয়োজন হয় না, অল্প বিনিয়োগ করে উৎপাদন করা যায়। আর মাশরুম চাষ করতে গেলে দেখা যায় খুব অল্প সময়ের মধ্যে আমরা মাশরুমকে পেয়ে যাচ্ছি, যেটা মাশরুমের বীজ যদি বপন করা হয় তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি মাশরুম আমাদের খাওয়ার উপযোগ্য বা বাজারে বিক্রি করার উপযোগী হয়ে যাচ্ছে। তাহলে বলা যেতে পারে মাশরুম চাষে কম পুঁজির দরকার হয়, বিনিয়োগকৃত অর্থ অল্প সময়েই উঠে আসে। অর্থাৎ মাশরুম চাষের জন্য যে আমরা অর্থটা বিনিয়োগ করি সেই বিনিয়োগকৃত অর্থটা অল্প সময়েই উঠে আসে। মাশরুম চাষ হচ্ছে একটি লাভজনক ব্যবসা। আর একটা ঘরে যদি মাশরুম চাষ করা হয় তাহলে একটা ঘরে যদি তাকে সাজিয়ে মাশরুমের চাষ করা হয়, আর তাকে সাজানো হয় বলেই একটা ঘরকে কয়েকটা ঘরের সমান ব্যবহার করা যায়। আর বলা যেতে পারে বাংলাদেশে 6 প্রজাতির মাশরুম চাষ করা হয়। এগুলোর মধ্যে হচ্ছে ঝিনুক, সীতাকে, মিল্কি, ঋষি, বাটন, এইসব জাতীয় মাশরুমের চাষ করা হয়। মাশরুম চাষ করে যেহেতু মাশরুমের অর্থনৈতিক সুবিধা বলি, এবার একটু আলোচনা করি। মাশরুম চাষের ফলে ফসলি জমির প্রয়োজন হয় না, অল্প পুঁজি বিনিয়োগ করেই খুব অল্প সময়ের মধ্যে মুনাফা অর্জন করা যায়, বিনিয়োগ করেই মুনাফা অর্জন করা যায়। আর আন্তর্জাতিক বাজারে মাশরুমের খুব চাহিদা রয়েছে বলে এটা যদি চাষ করে বাজারে বিক্রি করা যায়, আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়, তাহলে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা আমাদের দেশের জন্য সম্ভব। বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। মাশরুম চাষের ক্ষেত্রে কি লাগে সেগুলো হচ্ছে, বেশি উপকরণ লাগে না। সেগুলো হচ্ছে মাশরুম চাষের জন্য যা লাগে সেটা হচ্ছে খড় লাগে,
পচা পাতা লাগে, কাঠের গুঁড়া লাগে, আখের ছোবড়া লাগে, অর্থাৎ এইসব উপকরণের মাধ্যমে মাশরুম চাষ করা হয়। আর মাশরুম চাষের ফলে বেকারত্ব ঘোচানো যায়, অর্থাৎ দারিদ্র্য বিমোচন হয়, কর্মসংস্থানের উৎস বা পথ সৃষ্টি হয়। ওকে, ঘরে বসেই আমাদের দেশের যুবক যুবতীরা কী করতে পারে, বা তোমরা ছাত্রছাত্রীরা কী করতে পারো, মাশরুম চাষ করতে পারো। এখন মাশরুম চাষের ফলে আমাদের আমরা যে উপকারিতা, আমাদের যে উপকার হয় সেগুলো হচ্ছে আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারি, যা ডায়াবেটিস, হেপাটাইটিস বি, জন্ডিস, আমাশয়, পেটের পীড়া, হাড় ও দাঁতের গঠন, হ্যাঁ, তারপর কিডনি, অ্যালার্জি রোধ, অর্থাৎ ইত্যাদি 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 নানান রোগের প্রতিষেধক হিসেবে মাশরুম ব্যবহার করা যেতে পারে। তাহলে কি বলা যায়, মাশরুম হচ্ছে এক ধরনের ছত্রাক জাতীয় পরজীবী উদ্ভিদ, যা সম্পূর্ণ হালাল, স্বাস্থ্যসম্মত, ঔষধি গুণ সম্পন্ন, তাই না, পরিবেশ বান্ধব। তাহলে বর্তমানে মাশরুম চাষের জন্য সাভারে, অর্থাৎ মাশরুমের বীজ এবং মাশরুমের চারা উৎপাদনের সেন্টার রয়েছে সাভারে। তাহলে মাশরুম থেকে আমরা বিভিন্ন সবজি বা বিভিন্ন সুস্বাদু অনেক খাবার তৈরি করতে গেলে মাশরুম লাগে। আন্তর্জাতিক বাজারে মাশরুমের বেশ চাহিদা রয়েছে, যা বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। মাশরুমের গুণাগুণ বলে শেষ করা যাবে না, মাশরুমের গুণ মানে অনেক অত্যাধিক। এখন আমরা আসি কৃষির উপখাতের মধ্যে, বাংলাদেশের কৃষির পরিবর্তনের উপখাতের মধ্যে বন ও নার্সারি স্থাপনের পরিবর্তনের ধারা। বন কি? বন হচ্ছে সাধারণত যে বিশাল এলাকা গাছপালা দ্বারা আচ্ছাদিত থাকে, যেখানে বন্য জীবজন্তু থাকে, হ্যাঁ, পশু পাখি থাকে, তারপর বন্য পশু পাখি, কীটপতঙ্গ, অন্যান্য জীবজন্তু প্রাকৃতিক পরিবেশে বসবাস করে, সেটাই হচ্ছে বন। বাংলাদেশে বনের আয়তন হচ্ছে বাংলাদেশের বনভূমির আয়তন হচ্ছে 1.60 মিলিয়ন হেক্টর। বাংলাদেশে আমরা বন থেকে কি পেয়ে থাকি? আমরা বনের গাছপালা থেকে, যা আমাদের জ্বালানি হিসেবে কাজ করে, বাঁশ পেয়ে থাকি, বাঁশ, মধু, কাঠ, এইসব আমরা বন থেকে পেয়ে থাকি। আর এই বনের বিনাশ, অর্থাৎ বন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বনের আকৃতিটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে বিনাশের মাধ্যমে। সেটা কিভাবে? প্রাকৃতিক হোক আর বা মানুষের সৃষ্টি হোক। ওকে, প্রাকৃতিকভাবে বন ধ্বংস হচ্ছে, মানুষের কারণেও বন ধ্বংস হচ্ছে। সেই ধ্বংসটা কিভাবে? সুন্দরবনে মৌয়ালরা রয়েছে, বনদস্যুরা রয়েছে, তারা বনভূমি কেটে বন দিন দিন বিনাশ করে ফেলছে। এরপর বর্তমানে আমাদের যেই সমস্যাটা আছে, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় রোহিঙ্গাদের আবাসস্থলের জন্য কি করা হচ্ছে? বনভূমি ধ্বংস করা হয়েছে, বনভূমি কেটে ওদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে। এতে কি হচ্ছে? বনের বিনাশ হচ্ছে, অর্থাৎ বনের বিনাশকৃত বনের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন দেখো বনের প্রকারভেদ, বোর্ডে একটু খেয়াল করো, বনের প্রকারভেদ। উৎপত্তি উৎস অনুসারে বনভূমিকে দুই ভাগে ভাগ করা যায়। এক, প্রাকৃতিক বন, দুই, কৃত্রিম বন, অর্থাৎ ন্যাচারাল ফরেস্ট অ্যান্ড আর্টিফিশিয়াল ফরেস্ট। বনভূমি ও মৃত্তিকার প্রকৃতি এবং অবস্থান অনুসারে বনভূমিকে 5 ভাগে ভাগ করা যায়। এক, পাহাড়ি বনভূমি, সমতল বনভূমি, ম্যানগ্রোভ বনভূমি বা সামাজিক ও কৃষি বন। তাহলে বলা যেতে পারে বনভূমি ও মৃত্তিকার প্রকৃতি এবং অবস্থান অনুসারে বনভূমিকে 5টা ভাগে ভাগ করা যায়। এরপর আয়তন অনুসারে বনভূমিকে 5 ভাগে ভাগ করা যায়, যথা সুন্দরবন, যার আয়তন হচ্ছে 6017 বর্গ কিলোমিটার। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি, যার আয়তন 13,295 বর্গ কিলোমিটার। মধুপুর ও বাওয়ালের বনভূমি, যার আয়তন হচ্ছে 1064 বর্গ কিলোমিটার।
4 নম্বর, সিলেট অঞ্চলের বনভূমি যার আয়তন হচ্ছে 1040 বর্গ কিলোমিটার। 5, দিনাজপুর ও রংপুরের বনভূমি যার আয়তন হচ্ছে 39 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এগুলো হচ্ছে বনের প্রকারভেদ। আর এখন আমাদের শহরে হোক গ্রামে হোক অনেক নার্সারির মাধ্যমে অনেক নার্সারি স্থাপন করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন নার্সারি থেকে আমরা গাছ ক্রয় করে নিয়ে এসে আমরা আমাদের বাড়ির ছাদে লাগানো হচ্ছে বিভিন্ন, কারণ আমরা এই নার্সারির মাধ্যমে আমরা আমাদের কাছে বিভিন্ন সবজি হোক ফলের গাছ হোক বিভিন্ন গাছগাছালি চারাগুলো পেয়ে থাকি। তাহলে বাংলাদেশে অনেক নার্সারি স্থাপন করা হয়েছে। এরপর আমরা পড়ব কৃষি উন্নয়নের কর্মসূচি। কৃষি উন্নয়নের কর্মসূচি বলতে আমরা কি বুঝি? আমাদের দেশে কৃষকেরা অত্যন্ত দরিদ্র। হ্যাঁ, কৃষি হচ্ছে আমাদের প্রাচীন এবং বৃহত্তম শিল্প। আর এই আমাদের দেশে কৃষকেরা যেহেতু দরিদ্র, কৃষি উৎপাদন করার জন্য অর্থাৎ কৃষিকাজ করার ক্ষেত্রে যে উপকরণগুলো লাগে সেগুলো ক্রয় করার জন্য আমাদের কৃষকদের হাতে যথার্থ প্রয়োজন মাফিক অর্থ নেই। যতটুকু অর্থের প্রয়োজন সেই পরিমাণ নেই, তার তুলনায় কম আছে। হ্যাঁ, এখন এই উৎপাদনের জন্য যে ব্যয় করতে হবে, উৎপাদনের জন্য ব্যয় বলতে অর্থাৎ উৎপাদনের জন্য যে উপকরণ লাগবে সেগুলো হচ্ছে সার দিতে হবে, বিভিন্ন কীটনাশক লাগবে, বীজ লাগবে, হ্যাঁ, সেচ দিতে হবে, এইগুলোর জন্য অর্থের প্রয়োজন। হ্যাঁ, যে পরিমাণে অর্থ আমাদের কৃষকদের হাতে আছে তা সামান্য। আর এই সামান্য বলে কৃষকদেরকে কি করতে হয়? ঋণ গ্রহণ করতে হয়। উৎপাদন ব্যয়ের জন্য তাদেরকে ঋণ গ্রহণ করতে হয়। তাহলে কৃষি ঋণ বলতে আমরা কি বুঝি? উৎপাদনের জন্য কৃষকেরা যে ব্যয় বহন করে থাকে সেটাই হচ্ছে কৃষি ঋণ। এখন কৃষি ঋণের প্রকারভেদ। কৃষি ঋণকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি: সময়ের ভিত্তিতে কৃষি ঋণ, উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণ, বন্ধকির ভিত্তিতে কৃষি ঋণ এবং সম্পর্কের ভিত্তিতে কৃষি ঋণ। উদ্দেশ্যের ভিত্তিতে আগে আমরা পড়ি সময়ের ভিত্তিতে কৃষি ঋণ কি? সময়ের ভিত্তিতে কৃষি ঋণকে আবার 3টা ভাগে ভাগ করা যায়: স্বল্প, মধ্য এবং দীর্ঘ। স্বল্প মেয়াদী কৃষি ঋণ হচ্ছে যে ঋণ গ্রহণ করলে অর্থাৎ প্রথম থেকে শুরু করে 15 মাসের মধ্যেই যে ঋণ গ্রহণ করার ফলে 15 মাসের মধ্যেই পরিশোধ করতে হবে। আর এই ঋণটা কেন নেয়? সার দেওয়ার জন্যে, বীজ কেনার জন্যে, হ্যাঁ, পানি সেচের জন্যে, এগুলো ক্রয় করার জন্যে এই স্বল্প মেয়াদে ঋণ গ্রহণ করে থাকে। এরপর আসো মধ্যমেয়াদী ঋণ, যে ঋণের টাকা 15 মাস থেকে শুরু করে 5 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। যেমন গরু কিনতে গেলে গরু, মহিষ এগুলো লাগবে চাষ করার ক্ষেত্রে। হ্যাঁ, এগুলো ক্রয় করার জন্যে কৃষকেরা ঋণ গ্রহণ করে থাকে। তারপর ক্ষুদ্র যন্ত্রপাতির জন্য তারা ঋণ গ্রহণ করে থাকে। কোনো একটা যন্ত্রপাতি নষ্ট হয়ে গেল, হ্যাঁ, সেই যন্ত্রপাতি তারা নষ্ট মেরামত করার জন্য অর্থের প্রয়োজন, সেই অর্থের জন্য তারা ঋণ গ্রহণ করে থাকে। তাহলে সেই ঋণটা কী ঋণ? মধ্যমেয়াদী ঋণ, যা 15 মাসের মধ্যেই পরিশোধ করতে হয়। এরপর আসো দীর্ঘমেয়াদী ঋণ, যে ঋণের টাকা 5 বছর থেকে শুরু করে 20 বছরের মধ্যেই পরিশোধ করতে হয়। অর্থাৎ এই দীর্ঘমেয়াদী ঋণ কেন নেয়? জমির স্থায়ী উন্নয়নের জন্যে কৃষক দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করে থাকে। বাড়ির যন্ত্রপাতি ক্রয় করার জন্য ঋণ গ্রহণ করে থাকে। হিমাগার স্থাপনের জন্য এই ঋণ গ্রহণ করে থাকে। এগুলো পড়লাম আমরা কি পড়ছি? কৃষি উন্নয়নের কর্মসূচি পড়ছি। কৃষি উন্নয়ন কি করে করা যায়। আর এই কৃষি উন্নয়ন করতে গেলে কৃষকদের ঋণের প্রয়োজন হয়। স্বল্প মেয়াদী ঋণের কথা আমরা বললাম, সময়ের ভিত্তিতে বিভিন্ন ঋণের কথাগুলো আমরা পড়লাম। এখন আসো উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণ। উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণ 3 রকমের হয়: উৎপাদনশীল কৃষি ঋণ, অনুৎপাদনশীল কৃষি ঋণ এবং ভোগ্য ঋণ। উৎপাদনশীল কৃষি ঋণ কোনগুলো? উৎপাদনশীল কৃষি ঋণ হচ্ছে যেগুলো উৎপাদনের ক্ষেত্রে সরাসরি প্রভাব বিস্তার করে। যেমন কৃষকদের কি লাগে? বীজ, সার, কীটনাশক, গভীর ও অগভীর নলকূপ স্থাপন এবং হিমাগার স্থাপনের জন্য এই ঋণের প্রয়োজন হয়। উৎপাদনশীল ঋণ। এরপর আসো অনুৎপাদনশীল কৃষি ঋণ, যেগুলো উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত না। যেমন একজন মামলা মোকদ্দমা, জমি নিয়ে মামলা মোকদ্দমা হতেই পারে। সেই মামলা মোকদ্দমার ক্ষেত্রে অর্থের প্রয়োজন।
সেই মামলা মোকদ্দমার ক্ষেত্রে কৃষক ঋণ গ্রহণ করে থাকে। এরপর কৃষকদের ছেলে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ঋণ গ্রহণ করে থাকে। কৃষকদের ছেলে মেয়েদের একটু পড়াশোনা করবে, হায়ার স্টাডি করতে গেলে একটু বাইরে পড়তে গেছে, এরকম আছে, তো এরকমের ক্ষেত্রে অর্থ প্রয়োজন হয়, সেক্ষেত্রে এইসব ক্ষেত্রে কৃষক ঋণ গ্রহণ করে থাকে। আরও রয়েছে ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান এবং জন্ম মৃত্যু, এইসব ক্ষেত্রে কৃষক যে ঋণ গ্রহণ করে থাকে সেগুলি হচ্ছে অনুৎপাদনশীল কৃষি ঋণ। এরপর আসো ভোগ্য ঋণ। আমাদের দেশের বেশিরভাগ কৃষকেরাই কি প্রান্তিক কৃষক। তাদের যেই পরিমাণ জমি আছে ততটুকু জমিতে যে চাষ করে যে ফসল উৎপাদন করা হয় তা দিয়ে পুরো বছরটা তারা কভার করতে পারে না, পুরো বছরটা চলে না, যায় না। সেক্ষেত্রে কি করবে, জীবন মানে বাঁচতে তো হবে, হ্যাঁ, সে বাঁচার জন্য তারা কি করে, বিভিন্ন ঋণের আশ্রয় গ্রহণ করে থাকে। হ্যাঁ, এরপর তো প্রাকৃতিক দুর্যোগ আছেই, বন্যা, খরা, দুর্যোগ, ঘূর্ণিঝড়, এইসব প্রাকৃতিক দুর্যোগের কারণেও কৃষকদের বেঁচে থাকার জন্য তারা ভোগের জন্য অর্থাৎ বাঁচার জন্য যে ঋণটা গ্রহণ করে থাকে সেটাই হচ্ছে ভোগ্য ঋণ। এরপর বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ হচ্ছে অর্থাৎ জমি বন্ধক রেখে যে ঋণটা গ্রহণ করে থাকে বা বিভিন্ন কিছু বন্ধক রেখে যে ঋণটা গ্রহণ করে থাকে সেটাই হচ্ছে বন্ধকি ঋণ। ব্যক্তিগত সম্পর্কের ঋণ। ব্যক্তিগত সম্পর্কের ঋণ বলতে আমরা বুঝবো কৃষকেরা তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মহাজন, ব্যবসায়ী, দোকানদার, হ্যাঁ, গ্রাম্য দোকানদার, এদের কাছ থেকে যে ঋণটা গ্রহণ করে থাকে অর্থাৎ সম্পর্কের ভিত্তিতে তাদের সাথে যে রিলেশন আছে তাদের কৃষকদের সাথে, তাদের কাছ থেকে যে ঋণটা গ্রহণ করে থাকে সেটাই হচ্ছে সম্পর্কের ভিত্তিতে ঋণ। সম্পর্কের ভিত্তিতে বা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কৃষি ঋণ। এরপর আমরা পড়ি কৃষি ঋণের উৎস। কৃষি ঋণের উৎসকে দুটা ভাগে ভাগ করা যায়, এক প্রাতিষ্ঠানিক, দুই অপ্রাতিষ্ঠানিক। এখন অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো কোনগুলো? অপ্রাতিষ্ঠানিক উৎস বলতে আমরা বুঝবো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হ্যাঁ, তারপর গ্রাম্য মহাজন, গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদার, ফড়িয়া, দালাল, ফড়িয়া ও ব্যাপারী যাদেরকে বোঝানো হয়, গ্রাম্য বিত্তশালী ব্যক্তি, এদের কাছ থেকে কৃষক যে ঋণ গ্রহণ করে থাকে তারা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎস। আর এই অপ্রাতিষ্ঠানিক, তাহলে দুটার মধ্যে একটু পার্থক্যটা বলবো আগে, এরপর বলি আমরা প্রাতিষ্ঠানিক উৎস কোনগুলো। বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, হ্যাঁ, গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ পল্লী উন্নয়ন ব্যাংক, এগুলো হচ্ছে অপ্রাতিষ্ঠানিক, বাংলাদেশের কৃষকদের কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস। এখন কৃষক প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক দুটি উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে, তবে প্রাতিষ্ঠানিক উৎস থেকে অপ্রাতিষ্ঠানিক উৎসকে কৃষক বেশি অগ্রাধিকার দেয়। কারণটা কি? কারণ হচ্ছে কৃষকের কাছেই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন থাকে, তাদের কাছ থেকে যে ঋণটা নিতে হয় বা ঋণটা যে অর্থটা নেয় সেটা চাওয়া মাত্রই তারা পেয়ে যায়। এখানে কোনো নিয়ম বা রুলস মানতে হয় না, যা প্রাতিষ্ঠানিক উৎস থেকে কিন্তু ঋণ গ্রহণ করতে গেলে বিভিন্ন রুলসের বা কাগজপত্র বা বিভিন্ন নিয়মকানুন মানতে হবে। কৃষকেরা এই নিয়মকানুন মেনে নেওয়াটাকে ঝামেলা মনে করে। আবার যাব, ব্যাংকে যাব, এরকম তাদের ধারণা, ব্যাংকে যাব, কাগজপত্র সই করব, আবার কাগজপত্র আমাকে কিছু দিতে হবে, ওদের কাছে কিছু রাখতে হবে, নানান কিছু রুলস মানতে হবে, এটাকে ওরা ঝামেলা মনে করে। এই জন্যে অপ্রাতিষ্ঠানিক উৎস থেকেই তারা ঋণ গ্রহণ করে থাকে। আর অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে যে ঋণ গ্রহণ করে থাকে সেই ঋণের সুদের হারটা কিন্তু একটু চড়া হয়। প্রাতিষ্ঠানিক উৎস থেকে যে ঋণ দেওয়া হয় তার সুদের হার নিম্ন হয়। এখন প্রাতিষ্ঠানিক উৎস থেকে যে ঋণ গ্রহণ করে থাকে সেই ক্ষেত্রে সুদের হারে মানে ঋণের ক্ষেত্রে যে সুদ দিতে হবে বা ইন্টারেস্ট দিতে হবে তার পরিমাণটা কম থাকে। আমাদের দেশে কৃষকেরা দেখা যায় এটাকে ঝামেলা মনে করে বলেই এই প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করাটাকে তেমন একটা প্রাধান্য দেয় না, অগ্রাধিকার দেয় না। অপ্রাতিষ্ঠানিক উৎস থেকেই তারা ঋণ নিয়ে থাকে। আর অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করার ফলে কি হচ্ছে, কৃষক যখন মাঠে ফসল উৎপাদন করে ওঠালো, ওই মানে দাঁড়ানো অবস্থায় গ্রাম্য ব্যবসায়ী বা মহাজনরা তারা তাদের কাছ থেকে আবার মানে অল্প টাকা দিয়ে, অল্প লাভ দিয়েই তারা আবার সেই ফসলগুলো আবার নিয়ে যায়। এরপর আমরা পড়ি কৃষি ঋণ বিতরণ কর্মসূচি।
কৃষি ঋণ বিতরণ কর্মসূচি। এই কৃষি ঋণ বিতরণ কর্মসূচির ক্ষেত্রে আমাদের সরকার অনেক ব্যাপক ভূমিকা পালন করেছে। প্রাতিষ্ঠানিক ঋণদানের ক্ষেত্রে সরকার প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সেই ভূমিকা ব্যাপক ভূমিকা পালন করে থাকে। সেই ভূমিকাগুলো হচ্ছে কৃষি উৎপাদনে বিনিয়োগের স্বল্পতা দূর করার জন্যে, আবার বলছি, কৃষি উৎপাদনে বিনিয়োগের স্বল্পতা দূর করার জন্য সরকার বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করেছে। এরপর আসো নগদ তহবিল সরবরাহের মাধ্যমে সরকার 4টি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক বিআরডিবি এবং বাংলাদেশ সমবায় ব্যাংক, এরপর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক যা বেসরকারি পর্যায়ে হোক বা বিদেশি পর্যায়ে হোক, তাদেরকে এই কৃষি ঋণ বিতরণের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর আসো বাংলাদেশের কৃষকদের কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে নানান কর্মসূচি এবং নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এইসব নীতিমালা এবং কর্মসূচির ক্ষেত্রে বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। ঘন ঘন কোনো সংযোজন যদি প্রয়োজন হয়, নতুন নতুন কর্মসূচি যদি অ্যাড করা লাগে, সেগুলো তার সরকার অ্যাড করছে। এরপর আমি কি বলছি, প্রাতিষ্ঠানিক উৎসে বা প্রাতিষ্ঠানিক ঋণদানের ক্ষেত্রে সরকার প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে যে ভূমিকা পালন করছে। এরপর আমাদের দেশে প্রান্তিক কৃষকদের অর্থাৎ ক্ষুদ্র কৃষকদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থা করেছে। সরকার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় জামানতবিহীন ঋণের ব্যবস্থা করেছে। এরপর আসো 10 টাকার বিনিময়ে হিসাব খোলা, ব্যাংকিং হিসাব খোলা হচ্ছে। আমাদের দেশে কৃষকদের জন্য 10 টাকার বিনিময়ে ব্যাংকিং হিসাব খোলা হয়েছে। এই ব্যাংকিং হিসাব খোলার মাধ্যমে কৃষকরা কীভাবে উপকৃত হচ্ছে, তারা বিভিন্ন ঋণ বিতরণ করতে পারছে, সঞ্চয় করছে। এরপর রেমিটেন্সের সুবিধাও তারা পাচ্ছে। আমাদের দেশের কৃষকেরা যদি সঞ্চয় করে তাহলে কি হবে, বিনিয়োগ বেশি হবে। আর এই বিনিয়োগ বেশি হলে কৃষিক্ষেত্রে বিনিয়োগ বেশি হলে কি হবে, উৎপাদন বাড়বে, দেশের উন্নয়ন হবে। ওকে, তাহলে কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে যে সরকার বিভিন্ন পদক্ষেপগুলো বা বিভিন্ন কর্মসূচিগুলো গ্রহণ করেছে সেটুকু আমরা জানলাম। এরপর কৃষি উপকরণের ভর্তুকি বলতে আমরা কি বুঝি? জনস্বার্থ রক্ষা এবং জনগণের কল্যাণের জন্য সরকার উৎপাদন ব্যয়ের অংশবিশেষ যদি বহন করে, সেটাই কি ভর্তুকি। অর্থাৎ সরকার যদি বীজ, সার, কীটনাশক, সেচের ক্ষেত্রে এইসব ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যদি সরকার ভর্তুকি প্রদান করে, তাহলে কৃষকেরা উৎসাহিত হয়ে বেশি উৎপাদন করবে। হ্যাঁ, উৎপাদন ব্যয়, তার কারণ কি, তাদের উৎপাদনের জন্য যে ব্যয় হয় সেই ব্যয়টা তাদের কম লাগছে। আর যদি কৃষকেরা বেশি উৎপাদন করে, উৎপাদন ভালো হয়, তাহলে দ্রব্যের দামটা উৎপাদিত দ্রব্যটা যখন বাজারে চূড়ান্তভাবে আমাদের হাতে আসে, তার দামটা কি হবে, অটোমেটিকলি কমে যাবে বা কম হবে। আর উৎপাদনের ক্ষেত্রে যদি ভর্তুকি সরকার না দেয় বা ভর্তুকি কৃষকরা না পায়, তাহলে উৎপাদনের জন্য যে ব্যয় হয় সেটা কৃষকের জন্য চড়া হয়ে যায়। অর্থাৎ কৃষকের সেটা ব্যয়টা বহন করার ক্ষেত্রে খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে কৃষক ঋণ গ্রহণ করে ব্যয় বহন করে ঠিকই, উৎপাদন করে ঠিকই, কিন্তু বাজারে সেই পণ্যের দামটা অধিক হয়। হ্যাঁ, তাহলে বলা যাচ্ছে কৃষি উপকরণের ক্ষেত্রে ভর্তুকি প্রয়োজন রয়েছে। আর ভর্তুকির ফলে কৃষকেরা বেশি উৎপাদন করবে, দ্রব্যের দাম বাজারে কম হবে। কৃষকদের ক্রয় ক্ষমতায়, অর্থাৎ উপকরণগুলো যাতে কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। ভর্তুকি প্রদান করার ফলে কৃষকদের উপকরণের জন্য যে ব্যয় হয় সেটা কৃষকদের আওতার মধ্যে থাকে। এরপর আমরা পড়ব শস্য বহুমুখীকরণ, ক্রপ ডাইভার্সিফিকেশন। কৃষি খামারে যদি একটা মাত্র ফসল বা একটা মাত্র শস্য উৎপাদন করা হয়, তাকে বলা হয় মনোকালচার। দেখো, মনোকালচার, মনো অর্থ এক, আর কালচার অর্থ কি, চাষ করা, অর্থাৎ একটা ফসল চাষ করা, একটা ফসল উৎপাদন করা। আর কৃষি খামারে যদি এক ফসলের পরিবর্তে একাধিক ফসল উৎপাদন করা হয়, সেটা কি মাল্টিকালচার।
মাল্টিকালচার, মনো হচ্ছে এক আর মাল্টি হচ্ছে একাধিক, মাল্টিকালচার। তাহলে বলা যেতে পারে একই খামারে যদি বা একই জমিতে যদি একটা ফসলের পরিবর্তে একাধিক ফসল উৎপাদন করা হয় সেটা তাকেই বলা হয় শস্য বহুমুখী, তাকে বলা হয় শস্য বহুমুখীকরণ। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে পৃথিবীর অনেক দেশেই এরকম একই জমিতে অর্থাৎ একই খামারে একই ফসল উৎপাদন করা হতো। আমাদের বাংলাদেশও একই দেখা যায়, বছরে এই বছর ধান উৎপাদন করা হলো যেই জমিতে, আর পরের বছর একই ফসল অর্থাৎ একই ফসল বলতে ধানই উৎপাদন করা হলো। কিন্তু বর্তমানে কি পরিবর্তন এসছে, অর্থাৎ দেখা যায় উন্নত বীজ বপন করার ফলে 3 মাসের মধ্যে ধান উৎপাদন বীজ বপন করার ফলেই সেটা বাজারজাতকরণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 মাসের মধ্যে প্রক্রিয়াকরণ হয়ে যাচ্ছে। এরপর আবার দেখা যাচ্ছে 3 মাস পরে অন্য ফসল উৎপাদন করা যাচ্ছে, অর্থাৎ ধানের পরিবর্তে তুমি গম করতে পারো, গমের পরিবর্তে গম উৎপাদন হয়ে গেলে তুমি আলু করতে পারো, একটার পরিবর্তে আরেকটা তুমি উৎপাদন করতে পারছো। একই খামারে বা একই জমিতে তুমি একাধিক ফসল উৎপাদন করতে পারছো। ওকে, এখন একাধিক ফসল উৎপাদন করার ফলে আমাদের দেশের কৃষকেরা কিন্তু অনেক উপকৃত হচ্ছে, তারা আর বেকার বসে থাকছে না। একটা ফসলে অর্থাৎ আমাদের দেশের কৃষকের যে অভাব রয়েছে সেই অভাবগুলো তারা পূরণ করতে সক্ষম হয়। একটা ফসল যদি উৎপাদন করতো তাহলে কি হতো, বছরে একটা সময় উৎপাদন করতো, আরেকটা সময় দেখা যেত তারা বেকার অবস্থায় বসে থাকতো। এরপর একই জমিতে ধান অর্থাৎ কয়েকটা ফসল উৎপাদন করাই হচ্ছে শস্যের বহুমুখীকরণ। শস্য বহুমুখীকরণের বিভিন্ন সুবিধা রয়েছে, যেটা আমরা বললাম, কৃষকদের সময় এবং শ্রম দুটা অপচয় হচ্ছে না, দুটাতেই তারা লাভবান হচ্ছে, এবং জীবন নির্বাহের ক্ষেত্রে তারা একটি ফসল উৎপাদন করলে তারা ক্ষতির সম্মুখীন হতো, আর একাধিক ফসল উৎপাদন করার ফলে তারা এখন অধিক লাভবান হচ্ছে। আর একাধিক ফসল উৎপাদন করার ফলে ফসলের জমিতে যে আগাছা জন্মায় সেগুলো বারবার তুলে ফেলতে হচ্ছে, অর্থাৎ জমিটা আগাছা মুক্ত থাকছে। অর্থাৎ শস্য বহুমুখীকরণের ফলে আমরা যে সুবিধাগুলো ভোগ করছি সেই সুবিধাগুলো কি, আমরা একাধিক ফসল উৎপাদন করছি, আর একাধিক ফসল উৎপাদন করার ফলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে। যেখানে একটি ফসল যদি জমিতে বা খামারে উৎপাদন করা হয় তাহলে জমির উর্বরতা শক্তি হ্রাস পায়, আর একাধিক ফসল উৎপাদন করার ফলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। আরও বলেছি কৃষকের সময় এবং শ্রম দুটাই নিয়োগ করার ফলে অর্থাৎ দুটাই অপচয় হচ্ছে না, কৃষকেরা লাভবান হচ্ছে, কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। আগে কোনো একটা কারণে যদি কোনো একটা ফসলের ক্ষতি হয় তাহলে পরবর্তী ফসল দ্বারা কৃষক তার সেই ক্ষতিটাকে পুষিয়ে নিতে পারে। আর ফসলি জমিতে আগাছা জন্মানোর কোনো সুযোগ নেই। একটা ফসলের পরে আরেকটা ফসল যদি উৎপাদন করা হয় তাহলে আগাছাগুলো নিংড়ানো হয়ে যায়, আগাছাগুলো নিড়াতে হয়, তাহলে মোট উৎপাদনের পরিমাণ বাড়ে, কৃষকের আয় বাড়ে। শস্য বহুমুখীকরণের ফলে কৃষকের আয় বাড়ে। এখন আমরা পড়ব সেচ সুবিধা, অর্থাৎ সেচের সম্প্রসারণ। সেচ কি? সেচ হচ্ছে উদ্ভিদের জন্ম, বর্ধন এবং উদ্ভিদের ক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এবং অধিক উৎপাদনের জন্য শস্য ক্ষেত্রে কৃত্রিম উপায়ে যে পানি সরবরাহ করা হয় সেটাই হচ্ছে সেচ। এখন পানি সেচ পদ্ধতিটা দেখো দুই রকমের হয়ে থাকে। পানি সেচ পদ্ধতি দুই রকম, প্রাচীন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি। প্রাচীন পদ্ধতি বলতে আমরা কি বুঝি? কূপ, খাল, কূপ খনন, খাল খনন, ধন হবে, ধনের মাধ্যমে হেই বা জুড়ি পদ্ধতি। আর আধুনিক পদ্ধতির মধ্যে রয়েছে শক্তিচালিত পাম্প, গভীর ও অগভীর এবং হস্তচালিত নলকূপ। গভীর, অগভীর ও হস্তচালিত নলকূপ। বাংলাদেশের অর্থনীতিতে সেচের গুরুত্ব বলতে আমরা কি বুঝি? সারা বছর ফসল উৎপাদন হয় এই সেচের ফলে। প্রকৃতির উপর নির্ভরশীলতা আমাদের হ্রাস পাচ্ছে, জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে। আগে যেখানে
ওই যে প্রাচীন পদ্ধতিতে যে পানি সেচের ব্যবস্থা ছিল, আর এখন আধুনিক যন্ত্রনির্ভর পানি সেচের মাধ্যমে কৃষিকাজ করা হয়। অধিক কর্মসংস্থানের পথ সৃষ্টি হয়েছে, একই জমিতে একাধিক ফসল উৎপাদন হচ্ছে, ফসল বহুমুখীকরণ করা হয়েছে, অর্থাৎ ফসলের বহুমুখীকরণ হচ্ছে, জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে, আমদানি ব্যয় হ্রাস পেয়েছে। তো প্রথম থেকে আমরা এই পর্যন্ত অনেকটাই পড়লাম। কি কি পড়লাম একটু আলোচনা আবার প্রথম থেকে একটু খেয়াল করো, আবার করে দেখাচ্ছে। বাংলাদেশের কৃষিখাতে পরিবর্তনের ধারা, আজকে প্রথম থেকে আমরা যতটুকু পড়লাম সেটুকু আমরা একটু মানে হেডলাইনগুলো একটু খেয়াল করো। কি কি পড়েছি? বাংলাদেশের কৃষিখাতে পরিবর্তনের ধারা। কৃষি পরিবর্তন বলতে আমরা কৃষির বিভিন্ন উপখাতকে বুঝিয়ে থাকি, অর্থাৎ শস্য খাতে পরিবর্তন, গবাদি পশু হাঁস মুরগির প্রতিপালন, চিংড়ি চাষের পরিবর্তন, মাশরুম চাষের পরিবর্তন, বন ও নার্সারি স্থাপনের ক্ষেত্রে পরিবর্তন। এরপর পড়েছি কৃষি উন্নয়নের কর্মসূচি, কৃষি ঋণ বিতরণের কর্মসূচি। এরপর শস্য বহুমুখীকরণ পড়লাম, পানি সেচ অর্থাৎ সেচ পদ্ধতিটা কি, আধুনিক পদ্ধতি, প্রাচীন পদ্ধতি, এবং বাংলাদেশের অর্থনীতিতে সেচের গুরুত্ব যে রয়েছে সেই জিনিসগুলো আমরা একটু জানলাম। তো যতটুকু আমি আলোচনা করেছি আজকে ক্লাসে ততটুকু একটু ভালো করে তোমরা একটু ভালো করে পড়বা। প্রথম থেকে অর্থাৎ আগের ক্লাসটা থেকে শুরু করে এ পর্যন্ত যতটুকু আমরা পড়েছি ততটুকু একটু ভালো করে বাসায় পড়বে। আর যদি না পড়ো আমি আবারও বলছি, তাহলে ভিতরে যে এমসিকিউ কোশ্চেন আছে, জ্ঞানমূলক বা অনুধাবনমূলক কোশ্চেনগুলো আছে সেগুলো আনসার করা বা এমসিকিউর ক্ষেত্রে আনসার করা কঠিন হয়ে দাঁড়াবে। এগুলো তোমাদের বাসায় বারবার পড়তে হবে, আর বারবার বেশি বেশি পড়বা, বেশি বেশি লিখতে পারবা। অর্থাৎ তোমার উদ্দীপকটা দেখে তোমার নিজে নিজে গুছায় লেখার ক্ষমতা তোমার বাড়বে। আর যদি না পড়ো তাহলে তোমার লেখার ক্ষমতা থাকবে না, একটা কথায় বা একটা সেন্টেন্সে বারবার চলে আসবে। তাহলে ছাত্রছাত্রীরা তোমাদের বেশি বেশি পড়তে হবে, আর বেশি বেশি পড়লেই বেশি বেশি পরীক্ষায় লিখতে পারবে, বেশি বেশি জানতে পারবে। পড়লেই জানা যায়, জানলেই লেখা যায়। হ্যাঁ, তো আজকে এ পর্যন্ত আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।